আজকে আমরা দ্বিকোণিক রাশির 5 নং ক্লাস করব। গত ক্লাসে আমরা দ্বিকোণিক রাশির ম্যাথ করেছিলাম। আজকের ক্লাসে আমরা দ্বিকোণিক রাশির যে ম্যাথগুলো বাকি ছিল সেগুলো ম্যাথ সবগুলো সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দেখো, তোমাদের সবার কাছে তো বই আছে, তো তোমাদের সবার বইয়ের দেখো পেজ নম্বর 31, টাইপ নম্বর 5, ম্যাথ নম্বর 1। দেখো কী বলা আছে ওইখানে বলা আছে একজন সাইকেল আরোহী সমতল রাস্তার উপর দিয়ে কত বেগে চললে 6 ফিট পার সেকেন্ড বেগের বৃষ্টির ফোঁটা তার গায়ে 45 ডিগ্রি কোণে পড়বে। সহজ অঙ্ক না এটা? তোমরা পারতো, এটা তাও করে দিই যেহেতু শুরু করলাম টাইপ কেবল। প্রথমে বললো কি, একজন সাইকেল আরোহী সমতল রাস্তার উপর দিয়ে কত বেগে চললে, ধরলাম ভি বেগে চললে, কত বেগে চললে 6 ফিট পার সেকেন্ড বেগের বৃষ্টির ফোঁটা, তাহলে এদিক থেকে বৃষ্টি পড়তেছে কত ফিট পার সেকেন্ড বেগে, 6 ফিট পার সেকেন্ড বেগের বৃষ্টির ফোঁটা তার গায়ে কত ডিগ্রি কোণে পড়বে? 45 ডিগ্রি কোণে পড়বে। এখন এখানে আবার দেখো, আবার ক্লিয়ার করে বলি, একজন সাইকেল আরোহী সমতল রাস্তার উপর দিয়ে কত বেগে চললে, একজন সাইকেল যদি এভাবে চলতে থাকে সমতল রাস্তার উপর দিয়ে কত বেগে চললে 6 ফিট পার সেকেন্ড বেগের বৃষ্টির ফোঁটা তার গায়ে এসে কত ডিগ্রি কোণে পড়বে? 45 ডিগ্রি কোণে এসে পড়বে। তাহলে দেখো আমরা এটা কীভাবে সমাধান করতে পারি, যেখানে ভির ভ্যালু কত হবে। দেখো এইগুলো ম্যাথ করার জন্য আমরা দুইটা কাজ করতে পারি, অনেকগুলো নিয়ম করা যায়, কিন্তু আমরা এখানে একটা নিয়ম শিখব যে যদি কোনো সময় মানুষ যেদিকে যাবে অথবা কোনো গাড়ি যেদিকে যাবে সেদিকটাকে আমরা বিপরীত দিক করে নিব। দেখো তাহলে আসছে কোন দিকে? এদিকে, তাহলে করে নিব উল্টা দিকে, তার মানে এদিক করে নিব, 180 ডিগ্রি কোণে ঘুরিয়ে দিব। তাহলে এদিকে আছে, এখন ধরো ভেহিকল টু হট। এরপর দেখো বৃষ্টি নিচের দিকে পড়তেছে, টেনে লম্বা করে দাও, নিচের দিকে লম্বা করে দিলাম, এটা হলো 6 ফিট পার সেকেন্ড। এটা যেহেতু লম্বা করে নিচের দিকে নেমে দিয়েছি আমরা, সেহেতু আমরা কি করলাম, যদি কোনো সময় সাইকেল আরোহী যায় এদিকে, অর্থাৎ যে কারো বেগ হতে পারে, এটা যে কোনো গাড়ির বেগ, যে কোনো মানুষের বেগ, যে কোনো প্রাণীর বেগ, যদি এই বরাবর থাকে আমরা কী করবো, চেঞ্জ করে তার বিপরীত ডিরেকশনে নিয়ে আসবো। তাহলে এদিক থেকে বৃষ্টি এসে পড়বে তার গায়ে, এটা ছিল 45 ডিগ্রি কোণে। এখন বের করতে বলছে ভির ভ্যালু কত। তো দেখো এইখান থেকে আমরা কি সূত্র অ্যাপ্লাই করতে পারি। এখানে দেখো, এখানে আছে কি একটা কোণ আছে, তার মানে এটা হচ্ছে এখানে লম্ব, এটা হলো ভূমি এবং এটা হলো থিটা। তো ট্যান থিটার সময় আমরা কি লিখতে পারি, উই নো ট্যান থিটা ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি। তাহলে দেখো এখানে লম্ব কত 6 আর ভূমি ছিল ভি। আচ্ছা, ট্যান থিটার ভ্যালু কত এখানে 45 ডিগ্রি ইকুয়াল টু 6 ভাগ ভি, অথবা ট্যান 45 ডিগ্রির মান কত 1 বা 6 ভাগ ভি। অতএব ভি ইকুয়াল টু 6 ফিট পার সেকেন্ড। এটাই অ্যান্সার। অনেক সহজ একটা অঙ্ক। অর্থাৎ বলছে একজন সাইকেল আরোহী কত বেগে চললে 6 ফিট পার সেকেন্ড বেগের বৃষ্টির ফোঁটা তার গায়ে এসে 45 ডিগ্রি কোণে পড়বে। তো আমরা প্রথমে চিত্রটা আঁকালাম, ওইভাবেই আঁকানোর পরে জাস্ট কি বললাম, যখন কোনো মানুষের বেগ, গাড়ির বেগ একটা দিকে থাকবে, তাকে চেঞ্জ করে তার অপোজিট ডিরেকশনে নিয়ে আসবো, এবং বৃষ্টি নিচে থেকে পড়তেছে, নিচে থেকে ভর্তিতে করে দিলাম, লব্ধিটাকে বের করে নিয়ে আসলাম, এখান থেকে আমরা ভির ভ্যালু বের করে নিলাম। একদম ইজি মেথড। তোমাদের বইয়ের পেজ নম্বর 31, টাইপ নম্বর 5 এবং ম্যাথ নম্বর 2, এখানে কি বলা আছে, কোনো একদিন 30 মিটার পার সেকেন্ড বেগে উল্লম্বভাবে বৃষ্টি পড়ছিল। তারপরে বলা আছে যদি 10 মিটার পার সেকেন্ড গতিতে উত্তর থেকে দক্ষিণে বইতে শুরু করে, যদি বায়ু উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহ হওয়া শুরু করে কত বেগে, 10 মিটার পার সেকেন্ড বেগে, ধরো এদিকে বৃষ্টি পড়ছে 30 মিটার পার সেকেন্ড বেগে, এবং উত্তর থেকে দক্ষিণ দিকে বায়ু প্রবাহিত হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে এই বৃষ্টি থেকে রক্ষা পেতে তোমাকে কোন দিকে ছাতা মেলে ধরতে হবে। তাহলে দেখো কোন দিকে ছাতা মেলে ধরবে, এই লব্ধিটা কোন দিক বরাবর হয়, এই লব্ধিটা এই বরাবর হয় না, এই বরাবর হয় লব্ধিটা, তার মানে ছাতা কোন দিকে ধরতে হবে, অবশ্যই এই দিকে ধরতে হবে। দেখো এই বরাবর ছাতাটা ধরতে হবে, যদি এবার ছাতাটা ধরো তাহলে বৃষ্টি থেকে রক্ষা পাবা। এখন আমি কোশ্চেন রাখতে পারি ভাই এদিকে কেন ধরবো, অনেকে এই ধরনের কোশ্চেন করে যে ভাই এদিকে কেন ধরবো, এদিকে ধরবো না কেন।
এরকম অনেকে মনে যে কনফিউজিং কোয়েশন থাকে। আসলে ওরা কোনোদিন মানে সাইকেল নিয়ে ছাতা দিয়ে চালায়নি। অর্থাৎ কী হয়, যখন আমরা হাই স্কুলে পড়তাম ম্যাক্সিমাম ছেলেপেলে আমরা কী করতাম, যখন বৃষ্টির সময় সাইকেলে যেতে হবে বাড়িতে স্কুল থেকে, তখন আমরা কী করতাম, ছাতা ধরে এভাবে ধরে চলে যেতাম। তো ছাতাটা এইভাবে ধরতাম না এইভাবে ধরতাম, এটা ডিপেন্ড করবে কার উপরে, বাতাসের উপর ডিপেন্ড করবে যে আসলে এই বৃষ্টিটা কোন অ্যাঙ্গেল থেকে পড়তেছে। আচ্ছা তোমরা একটা জিনিস চিন্তা করো তো, বৃষ্টি পড়তেছে এইদিকে, একটা বাতাসে ধাক্কা দিতেছে এইদিকে, বৃষ্টি কি আর সোজাভাবে পড়বে? এরকম দেখা হয়ে যাবে না বৃষ্টির ফোঁটাটা, মানে এরকম অ্যাঙ্গেলে পড়বে। যদি এই অ্যাঙ্গেলে ছাতার কোন দিকে ধরবে, এদিকে ধরবে ছাতা, এইদিকে ধরবে ছাতা, নাকি এদিকে ধরবে ছাতা? অবশ্যই যে দিক থেকে বৃষ্টি পড়তেছে সেদিকে ধরবে ছাতা। এই যে বাতাস বৃষ্টির ফোঁটা এইটা ধাক্কা দিচ্ছে এভাবে হয়ে যাচ্ছে, সেহেতু ছাতা আমরা কোন দিকে ধরবো, এই অ্যাঙ্গেল ধরবো। ক্লিয়ার? ওকে। তারপরে দেখো সবাই খেয়াল করো এটা, যে এটা কীভাবে সমাধান করা যায়। তাহলে দেখো আমরা সাধারণভাবে ম্যাথ করার সময় যদি বলা হয় যে ছাতা কোন দিকে ধরতে হবে, আমরা সাধারণত এই কোণটা উলম্বের সাথে নিব, এই কোণটা হিডেন ধরবো। তোমরা ইচ্ছা করলে আনুভূমিক সাথে নিতে পারো, কিন্তু সাধারণভাবে ম্যাথ করার জন্য আমরা অবশ্যই লম্বর সাথে কোণ ধরে নিব, শুধুমাত্র ছাতা রঙের ক্ষেত্রে। ক্লিয়ার? ওকে, দাও এখান থেকে আমরা কি লিখতে পারি, উই নো ট্যান থিটা ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি। এখানে লম্ব কোনটা, কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, আর কোণের সাথের বাহুটা হলো ভূমি, বা থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 1/3। অতএব থিটার সমান কত আসে, সবাই ক্যালকুলেশন করো তো, দেখো কত আসে। সবাই দেখো ক্যালকুলেশন করলে আসে হলো 18.43 ডিগ্রি। অর্থাৎ উলম্বের সহিত 18.43 ডিগ্রি করে ছাতা ধরলে তুমি বৃষ্টি থেকে রক্ষা পাবে। এই ছিল আমাদের ম্যাথ, একদম সিম্পল ম্যাথ। তাহলে এখান থেকে একটা আমাদের জিনিস মনে রাখবো, সেটা হলো ম্যাথ করার সময় অবশ্যই ছাতার অঙ্কের ক্ষেত্রে অবশ্যই উলম্বের সাথে আমরা কোনটা রাখবো। আরেকটা জিনিস যেটা করবো সেটা হলো বৃষ্টি কোন দিকে পড়তেছে এটা আমার খেয়াল করতে হবে। যদি এদিক থেকে বাতাস আসতো, বৃষ্টিটা এই অ্যাঙ্গেলে পড়তো, তখন আমরা ছাতা এইদিকে ধরতাম। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে এখানে, যে বাতাসটা কোন অ্যাঙ্গেল থেকে আসতেছে, যে অ্যাঙ্গেল থেকে যাবে। বা ধরো যে এটা হচ্ছে বৃষ্টির ফোঁটা, এদিকে বাতাস আসতেছে, এই যে ধাক্কা দিল, ধাক্কা দিয়ে ব্যাগে করে দিল, ছাতা কোন দিকে ধরবা, এদিকে ছাতা ধরতে হবে। বিষয়টা সেই রকম, তোমরা এমনি বুঝতে পারবে এখন এগুলা। দেখো তারপরে 5 নম্বর ম্যাথ, একটি জাহাজ সোজা উত্তর দিকে ঘন্টায় 40 মাইল বেগে এবং অপর একটি জাহাজ সোজা পশ্চিম দিকে ঘন্টায় 30 মাইল বেগে চলছে। একটা জাহাজ চলছে কোন দিকে, উত্তর দিকে, আর একটা জাহাজ চলছে কোন দিকে, পশ্চিম দিকে, এইভাবে পশ্চিম দিকে চলছে। একটা জাহাজ চলছে কোন দিকে, উত্তর দিকে, আর একটা জাহাজ চলছে পশ্চিম দিকে, এটা বলা আছে আমাদের বইয়ে। এবং যে জাহাজটা উত্তর দিকে যাচ্ছে তার বেগ হলো 40 মাইল পার আওয়ার, এবং সেই জাহাজটা পশ্চিম দিকে যাচ্ছে তার বেগ হলো 30 মাইল পার আওয়ার। এখন বের করতে বলছে প্রথম জাহাজের আরোহীর নিকট দ্বিতীয় জাহাজের বেগের মান এবং দিক নির্ণয় করো। তাহলে এটা হলো আমাদের প্রথম জাহাজ, এটা হলো প্রথম জাহাজ, আর এটা হলো দ্বিতীয় জাহাজ। এখন বলো, আমরা বলেছিলাম যে যখন আমরা আপেক্ষিক বেগের ম্যাথ করব, অথবা সাপেক্ষ বেগের ম্যাথ করব, অথবা মনে হবে বেগের ম্যাথ করবো, সেক্ষেত্রে সূত্র কী হবে? প্রথম কন্ডিশন ছিল হলো, যখন আমরা আপেক্ষিক বেগের ম্যাথ করব অথবা সাপেক্ষের ম্যাথ করব, তখন যার সাপেক্ষে বেগ বের করতে বলবে তাহাকে সোজা পিছনে দিকে 180 ডিগ্রি করে বর্ধিত করব। মনে আছে এই কথা সবার? ওকে, মনে থাকলে তো ভালো, ম্যাথ পারবে এখন। তাহলে তো কোশ্চেনটা আমি আরেকবার পড়ি। একটি জাহাজ সোজা উত্তর দিকে ঘন্টায় 40 মাইল পার আওয়ার বেগে যাচ্ছে, এবং আরেকটি জাহাজ 30 মাইল পার আওয়ার বেগে পশ্চিম দিকে যাচ্ছে। তারপরে বলছে প্রথম জাহাজের আরোহীর নিকট দ্বিতীয় জাহাজের বেগের মান ও দিক বাহির করো। কার সাপেক্ষে? প্রথম জাহাজের সাপেক্ষে। প্রথম জাহাজের সাপেক্ষে হলে কাকে বর্ধিত করব? যার সাপেক্ষে বলবে তাকে বর্ধিত করব। প্রথম জাহাজের সাপেক্ষে বলছে প্রথম জাহাজকে আমরা টাইনে লম্বা করে দিলাম। এটা হলো আমাদের এখন প্রথম জাহাজের বেগের ভ্যালু। ওকে, তাহলে দেখো এইখানে আমরা পেলাম কি, দ্বিতীয় জাহাজ, এটা প্রথম জাহাজ। এখন কি করব, এইখান থেকে আমরা লব্ধি বের করে নিব। ধরলাম এটা হচ্ছে এটা লব্ধি, আর এই কোণটাকে ধরে নিলাম আমরা থিটা। ইচ্ছা এটা ধরো তোমাদের ইচ্ছা।
এখন দেখো এখান থেকে আর এর ভ্যালুটা কী হবে, তাহলে এখান থেকে আর এর ভ্যালুটা হবে আর সমান আমরা জানি √, উই নো আর সমান কি জানি, এটা হচ্ছে লম্ব, কোণের বিপরীত বাহু লম্ব, কোণের সাথের বাহু ভূমি। তাহলে এখান থেকে আমরা পাবো কি 30² প্লাস 40²। তো এখান থেকে করলে কত আসবে 50 মাইল পার আওয়ার। তার মানে এটার মান হবে কত 50 মাইল পার আওয়ার। অর্থাৎ প্রথম জাহাজের আরোহীর নিকট দ্বিতীয় জাহাজের বেগের মান হবে কত, যাচ্ছে কিন্তু 30 মাইল পার আওয়ার বেগে, কিন্তু মনে হবে 50 মাইল পার আওয়ার বেগে যাচ্ছে। দেখো বুঝতে পারছো নাকি, ক্লিয়ার নাকি কোনো কোশ্চেন আছে এটুকুর মধ্যে? দেখো আরেকবার দেখাবো এটা। ওকে, দেখো প্রথম জাহাজের আরোহীর নিকট, তার মানে এটা সাপেক্ষে, যার সাপেক্ষে বেগ বের করতে বলবে তাকে সোজা পিছনের দিকে 180 ডিগ্রি কোণে বর্ধিত করবো, করেছি আমি। ওকে, তারপর এই দুটোর মধ্যে আমরা লব্ধি নির্ণয় করবো। তো লব্ধি নির্ণয় করার সূত্র আমরা জানি 90 ডিগ্রি কোণ হলে লব্ধি নির্ণয় করার সূত্র হলো এইটা। তো এখানে একটা ভ্যালু আছে 30, একটা আছে 40, এখান থেকে বের করলাম 50। তো এখানে আমরা বলতে পারি যে প্রথম জাহাজের আরোহীর নিকট দ্বিতীয় জাহাজের বেগের মান মনে হবে 50 মাইল পার আওয়ার বেগে যাচ্ছে। অরিজিনালি কিন্তু সে যাচ্ছে 30 মাইল পার আওয়ার বেগে, কিন্তু এর কাছে মনে হবে যে এটা এর চেয়ে বেশি গতিতে যাচ্ছে। অর্থাৎ তোমরা যখন একটা ট্রেনে থাকবে আর একটা ট্রেন এদিক মানে পরস্পর ক্রস করে এরকম, তোমরা যদি আসতে যায় মনে হয় অনেক জোরে যাচ্ছে এরকম এরকম আর কি, যে এখানে মনে হবে যে বেশি, কিন্তু আর আমার বের করতে বলছে মনে হবে একটা, সে তোমার মনে হবে একটা বের করবে এখানে, অথবা সাপেক্ষ বেগ অথবা আপেক্ষিক বেগ নির্ণয় করবো এখানে। কিন্তু আমার কোশ্চেন অ্যান্সার কিন্তু বের করা শেষ হয় নাই, কারণ আমার কাছে দিকও বের করতে বলছে যে প্রথম জাহাজের আরোহীর নিকট দ্বিতীয় জাহাজের আরোহীর কাছে মনে হওয়া বেগের মান। কোশ্চেনটা আমি আরেকবার পড়ি, দেখি কোশ্চেনে কি লেখা আছে। প্রথম জাহাজের আরোহীর নিকট দ্বিতীয় জাহাজের বেগের মান এবং দিক। তাহলে বলো তো দিক কোন দিকে মনে হবে? ওদের কাছে মনে হবে কি জাহাজটা যাচ্ছে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, কিন্তু মনে হবে না এই দিকে, না মনে হবে এই দিকে যাচ্ছে। বুঝতে পারছো? মনে হবে কোন দিকে যাচ্ছে, এই জাহাজটার মনে হবে এটা এইদিকে যাচ্ছে, এই বরাবর যাচ্ছে। অরিজিনালি যাচ্ছে এইদিকে, কিন্তু মনে হবে কোন দিকে, এই দিকে। তাহলে বলো তো এই কোণের মান কত? এখন কোনোভাবে যদি তুমি থিটার ভ্যালুটা বের করতে পারো আর 180 থেকে বিয়োগ করো, তাহলে এই কোণের মান বের করতে পারবে না। ওকে, তাহলে দেখো থিটা সমান কি হয়, থিটা সমান হবে tan ইনভার্স লম্ব ভাগ ভূমি। লম্ব কত 30, ভূমি হলো 40। ক্যালকুলেশন করে দিই কত আসে। দেখো tan ইনভার্স 30/40 সমান হচ্ছে 36.86, 36.87 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারবো প্রথম জাহাজের আরোহীর নিকট দ্বিতীয় জাহাজের কোণের মান কোনটা, এই কোণটা না, এই কোণটা মনে হবে, এই কোণটা। তাহলে এই কোণটা কত? অতএব প্রথম জাহাজের আরোহীর নিকট দ্বিতীয় জাহাজের কোণ সমান 180 মাইনাস 36.87 ডিগ্রি। তাহলে দেখো 180 মাইনাস অ্যান্সার কত আসে 143.13, 143.13 ডিগ্রি, এটাই অ্যান্সার। সহজ অঙ্ক একদম। প্রথম জাহাজের আরোহী নিকট দ্বিতীয় জাহাজের দিক, এখানে কোন না লিখে এখানে দিক লিখো, ভালো দেখা হবে এখানে দ্বিতীয় জাহাজের দিক। ওকে, এরপরে তোমাদের বইয়ের দেখো খেয়াল করো 33 নম্বর পৃষ্ঠার 8 নম্বর ম্যাথ, 33 নম্বর পৃষ্ঠার 8 নম্বর ম্যাথ। খেয়াল করো কী লেখা আছে এখানে। একটি উড়োজাহাজ ঘন্টায় 200 কিলোমিটার বেগে উত্তর দিকে চলে। একটা উড়োজাহাজ ঘন্টায় 200 কিলোমিটার পার আওয়ার বেগে উত্তর দিকে চলছে এরকম। এই যে একটা উড়োজাহাজ এদিকে যাচ্ছে কত বেগে, 200 কিলোমিটার পার আওয়ার বেগে। তারপরে কি বলা আছে, হঠাৎ উত্তর পূর্ব দিক থেকে ঘন্টায় 100 কিলোমিটার বেগে বাতাস বইতে শুরু করলে। হঠাৎ করে কী হয়েছে, উত্তর পূর্ব দিকে হবে না, এখানে হবে কি উত্তর পূর্ব দিকের মাঝামাঝি। তোমাদের বই এখানে কারেকশন করে নাও সবাই, তোমাদের বই এখানে সবাই কারেকশন করে নাও, এখানে হবে উত্তর পূর্ব দিকের মাঝামাঝি, উত্তর পূর্ব দিকের মাঝামাঝি থেকে ঘন্টায় 100 কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস বইতে শুরু করলে উত্তর পূর্ব দিক। তাহলে বলো তো এটা হচ্ছে উত্তর আর এটা হচ্ছে পূর্ব দিক,
এর মাঝামাঝি যদি বাতাস বইতে শুরু করে, মাঝামাঝি মানে কত ডিগ্রি? 45 ডিগ্রি। যদি মাঝামাঝি বা বাতাস বইতে শুরু করে, কত বেগে বাতাস বইতে শুরু করে? 100 কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস বইতে শুরু করে, তাহলে উড়োজাহাজের লব্ধি বেগ কত? তাহলে এটা যদি যাচ্ছে টেনে বড় করে তো লম্বা করে দাও, তাহলে উড়োজাহাজ যাচ্ছে এইদিকে, বাতাসে ধাক্কা দিবে এদিকে, তাহলে আলটিমেটলি সে যাবে কোন দিকে? তার লব্ধি বরাবর। এটা হচ্ছে তার লব্ধি আর। এখন আর এর ভ্যালু বের করবো আমরা। এটা ছিল 100 কিলোমিটার পার আওয়ার। এই কোণটাকে ধরলাম আমরা আলফা। এটা তো আমরা জানি যে দুইটা বাহুর মধ্যবর্তী কোণকে বলা হয় আলফা। এই কোণটার মান কত বলতে পারবা? দেখো একটুখানি তোমাদের সহজ করে দেই। এটাকে যদি আমরা এইভাবে টানি, এই কোণটা যদি 45 হয়, এই কোণটা কত হবে? 45। আর এইটুকু কত? 90 ডিগ্রি। তাহলে টোটাল আলফা ভ্যালু কত হবে? 135 ডিগ্রি। আলফা সমান কত হবে? 135 ডিগ্রি। তো এইখান থেকে আমাদের বের করতে হবে আর এর ভ্যালুটা। তো আর এর ভ্যালু বের করার জন্য আমরা কি জানি? আর ইকুয়াল টু পি স্কোয়ার। পি স্কোয়ার বলতে কত এখানে? পি স্কোয়ার বলতে যে কোনো একটা নাও, 100 স্কোয়ার প্লাস 200 স্কোয়ার প্লাস 2 ইন্টু 100 ইন্টু 200 ইন্টু কস 135 ডিগ্রি। তো ক্যালকুলেশন করলে এখান থেকে কত আসবে অ্যান্সার? এখান থেকে ক্যালকুলেশন করলে আসবে হলো 147.147.36 কিলোমিটার পার আওয়ার। এটাতে অ্যান্সার। অঙ্ক সহজ নাকি কঠিন? অনেক কঠিন, তাই না? ওকে, তারপরে আমরা আরেকটা ম্যাথ করব, সেটা হলো খুবই ইম্পর্টেন্ট ম্যাথ তোমাদের জন্যে। ম্যাথ নাম্বার হলো 12 নম্বর ম্যাথ। দেখো 12 নম্বর ম্যাথে কী বলা আছে? একই দিকে একজন লোক একবার 2 মাইল পার আওয়ার বেগে এবং আরেকবার 4 মাইল পার আওয়ার বেগে চললে বৃষ্টির ফোঁটা যথাক্রমে তার গায়ে খারাপভাবে এবং 45 ডিগ্রি কোণে পড়ে। বৃষ্টির বেগের মান অধিক নির্ণয় করো। তাহলে দেখো প্রথমে একটা লোক এইভাবে হাঁটছে, কত বেগে হাঁটছে? তখন 2 মাইল পার আওয়ার বেগে হাঁটছে। আর একবার সেই লোকই এই রাস্তা বরাবর হাঁটছে 4 মাইল পার আওয়ার বেগে। এটা বলা আছে না তোমাদের বইয়ে? প্রথমে 2 মাইল পার আওয়ার বেগে, পরবর্তীতে 4 মাইল পার আওয়ার বেগে হাঁটছে। তো যখন 2 মাইল পার আওয়ার বেগে হাঁটছে, তখন তার গায়ে বৃষ্টির ফোঁটা কীভাবে পড়ছে? খারাপভাবে পড়ছে, এরকম খারাপভাবে পড়ছে, মানে লোভ দিয়ে বৃষ্টির ফোঁটাটা খারাপভাবে পড়ছে। এবং সে যখন 4 মাইল পার আওয়ার বেগে হাঁটছে, তখন তার মাথায় বৃষ্টিটা পড়ছে 45 ডিগ্রি কোণে। আলটিমেটলি বৃষ্টিটা পড়তেছিল কোন দিক থেকে? জানি না, আমি ধরে নিলাম এদিক থেকে পড়তেছিল। ধরে নিতে তো সমস্যা নেই, ধরলাম এটা ধরলাম পির ভ্যালু, এটা ধরলাম কিউ, এটা ধরলাম কিউ, এটা ধরলাম পির ভ্যালু। তার মানে বৃষ্টিতে একটা নির্দিষ্ট গেলে পড়তেছে। এখন এটাকে আমরা চেঞ্জ করবো না, কারণ কি এখানে শুধু লোকটা হাঁটছে প্রথমে 2 মাইল পার আওয়ার বেগে, পরবর্তীতে হাঁটছে 4 মাইল পার আওয়ার বেগে। তো এই জন্য শুধু এটা চেঞ্জ করছে, আর সব কিছু ঠিক আছে। দেখো কিন্তু বলা আছে যখন 2 মাইল পার আওয়ার বেগে হাঁটছে, তখন তার মাথায় 90 ডিগ্রি কোণে বৃষ্টি ফোঁটা পড়ছে, এবং যখন সে 4 মাইল পার আওয়ার বেগে হাঁটছে, তখন তার মাথায় বৃষ্টি ফোঁটাটা 45 ডিগ্রি কোণে হাঁটছে। এখন বলছে যে বৃষ্টির বেগের মানও দিক নির্ণয় করো, মানে কিউ এর ভ্যালু নির্ণয় করো এবং কত ডিগ্রি কোণে পড়তেছিল, তাহলে আলফা ডিগ্রি কোণে পড়তেছিল, এই আলফা ভ্যালুটাই বাহির করো। এটাই ছিল আমাদের কোশ্চেন। তো এটা আমরা কীভাবে সমাধান করতে পারি? তো দেখো প্রথম ক্ষেত্রে আমরা লিখতে পারি ট্যান থিটা। প্রথমে লিখতে পারি ট্যান থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। তো দেখো এখানে ট্যান থিটার ভ্যালু কত ডিগ্রি? থিটার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি দেওয়া আছে। দেখো এখানে 90 ডিগ্রি, যেটা এটা হচ্ছে থিটার ভ্যালু না? তাহলে দেখো কিউ এর ভ্যালু কত? এখানে কিউ এর ভ্যালু আমরা জানি না, সাইন আলফার ভ্যালু জানি না, পির ভ্যালু আমরা কত দেখলাম? 2 প্লাস কিউ কজ আলফা। টেন 90 ডিগ্রি মান কি? অবশ্যই ইনফিনিটি। মানে 1/0 কিউ সাইন আলফা ডিভাইডেড ভাগ 2 প্লাস কিউ কজ আলফা। তাহলে দেখো এটা এই পাশে আর গুণ করলে এটুকু 0 হয়ে যায়, আর এটুকু থাকে কি 2 প্লাস কিউ কজ আলফা ইকুয়াল টু 0, অথবা এভাবে লেখা যায় কিউ কজ আলফা ইকুয়াল টু -2। এভাবে লেখা যায়, লেখা যায় ইকুয়েশনটা অবশ্যই লেখা যায়। তারপরে দেখো আমরা যদি এর পরবর্তী চিত্রের ক্ষেত্রে কল্পনা করি, তাহলে লিখতে পারবো না দ্বিতীয় ক্ষেত্রে ট্যান থিটা ইকুয়াল টু, সরাসরি লিখবো। এখন দেখো কী হবে? কিউ সাইন আলফা, তারপরে এরকম হবে কিউ সাইন আলফা ডিভাইড বাই পির মান 4 প্লাস কিউ কস আলফা।
দেখো এখন হচ্ছে tan এটা 45 ডিগ্রি, যদি 45 ডিগ্রি হয় এখানে কিউ সাইন আলফা রাখলাম, কিউ সাইন আলফা 4 আর কিউ কজ আলফার মান হচ্ছে -2 বসিয়ে দিলাম এখানে। তাহলে দেখো tan 45 মান কত 1, তাহলে 1 এর সাথে গুণ করলে হয় কত 2, তাহলে আর গুণ করলে হয় এরকম কিউ সাইন আলফা ইকুয়াল টু 2, তাহলে কিউ কজ আলফা ইকুয়াল টু -2, কিউ সাইন আলফা ইকুয়াল টু +2। এটা দিলাম 1 নং সমীকরণ, এটা দিলাম 2 নং সমীকরণ। এখন আমরা যদি এই 2 ভাগ 1 করি তাহলে কি হয়, 2 ভাগ 1 প্রয়োগ করি তাহলে কি দাঁড়ায় এখানে 2 ভাগ 1 দিলে কিউ কিউ কাটাকাটি হয়ে যায়, সাইন ভাগ কস সমান হয় tan আলফা, আর 2 ভাগ করলে হয় -1। অর্থাৎ ক্যালকুলেশন করলে এখান থেকে ভ্যালু আসে কত ডিগ্রি, 135 ডিগ্রি। 135 ভ্যালু কত, -1। ঠিক আছে, তারপরে দেখো আমাদের তো শুধু দিক বের করতে বলে নাই, এই বৃষ্টির বেগের মান বের করতে বলছে। এই এখন আলফার ভ্যালু 1 অথবা 2 নং সমীকরণে বসালে অবশ্যই কী বলে বের হবে, তাহলে লেখো আলফা এর মান 1 নং এ বসিয়ে পাই কিউ কস 135 ডিগ্রি ইকুয়াল টু -2, অতএব কিউ সমান ক্যালকুলেটর যদি আমরা চাপ দেই তাহলে দেখা যাবে -2 ডিভাইডেড ভাগ কত কস 135 ডিগ্রি ইকুয়াল টু কত আসে 2√2 অথবা 2.82, আমরা 2√2 লিখি, 2√2 মাইল পার আওয়ার, এটাই অ্যান্সার। দেখো তো বুঝতে পারছো নাকি? এখন দেখো তোমাদের বইয়ের 35 নম্বর পৃষ্ঠার টাইপ নং 6 ম্যাথ নাম্বার 1 এখানে কি বলা আছে, একটি ইঞ্জিন চালিত নৌকার বেগ ঘন্টায় 14 কিলোমিটার। একটি নদী আড়াআড়ি পার হতে হলে নৌকাটিকে কোন দিকে চালাতে হবে? নদীটির প্রস্থ দেওয়া আছে 12.125 কিলোমিটার। যদি প্রস্থ এত হয় তাহলে এই নদী পাড়ি দিতে কত সময় লাগবে এটা বের করে, এবং স্রোতের বেগ দেওয়া আছে ঘন্টায় 7 কিলোমিটার পার আওয়ার। ওকে, তো দেখো ধরে নাও সবাই এটা হচ্ছে নদী, এটা হলো নদী। এখন বলো একজন নৌকা চালক একটা নৌকা নিয়ে যদি এইভাবে নদী পাড়ি দিতে চায়, এইভাবে যদি নৌকাটা পার করতে চায় তাহলে কোন দিকে চালাতে হবে? যদি এখানে কোনো স্রোত না থাকে তাহলে এইদিকে চালালে এদিকেই যাবে। মেন যেটা কথা সেটা হলো দেখো তাহলে কোনো স্রোত নাই, নদীতে কোনো স্রোত নাই, মৃত নদী, তাহলে কোন দিকে যাবে? যেদিকে চালাবা সেদিকে যাবে, কোনো সমস্যা হবে না। কিন্তু ধরো এইদিকে স্রোত প্রবাহিত হচ্ছে, এদিকে স্রোত প্রবাহিত হচ্ছে, নৌকা চালাচ্ছ এইদিকে, তাহলে কী হবে? তোমাকে ধাক্কা দিয়ে এদিকে নিয়ে যাবে না? এখন দেখো যেহেতু নদীতে স্রোত আছে বলে দিচ্ছে, দেখো কোশ্চেনের শেষে লেখা আছে স্রোতের বেগ 7 কিলোমিটার ঘন্টায়। তো তার মানে স্রোতের যেহেতু বেগ আছে তাহলে আমাকে অবশ্যই কোন দিকে চালাতে হবে? নৌকাটাকে যদি আমি এই দিকে পরিচালনা করি তাহলে ধাক্কা দিয়ে কী করবে? হয়তো সোজা করে দিবে। তাহলে এমন একটা করে চালাতে হবে যেন সোজা করে দেয়, তাহলে আমরা নৌকাটাকে কীভাবে চালাবো? ঠিক আছে, এটাই আমরা এখান থেকে বের করব। দেখো বলছে একটা নৌকার ইঞ্জিন চালিত নৌকার বেগ ঘন্টায় 14 কিলোমিটার, তাহলে আমরা নৌকাটাকে চালাবো কোন দিকে? বুদ্ধি করে এদিকে চালাবো আমরা। তাহলে এদিকে চালালে ধাক্কা দিবে স্রোত, ধাক্কা দিয়ে সোজা করে দিবে, এইভাবে করে দিবে। তাহলে নৌকা চালাবো এইদিকে, কত বেগে চালাবো? কোশ্চেনে দেওয়া আছে 14 কিলোমিটার পার আওয়ার, এবং এদিকে স্রোত বইতেছে, এইবার আমরা স্রোত বসছে মানে নদীর এদিকে স্রোত বসছে, ধরে নিলাম এদিকে স্রোত বসছে, আর দেওয়া আছে 7 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ এদিকে নদীর স্রোত বইছে 7 কিলোমিটার পার আওয়ার বেগে। এখন বলছে যদি নদীটির প্রস্থ 12.125 কিলোমিটার হয় তাহলে নৌকাটি নদী পাড়ি দিতে কত সময় লাগবে? T=what? তাহলে দেখো আমাদের বের করতে বলছে এই নৌকাটি এখান থেকে এখানে পাড়ি দিতে কত সময় লাগবে, তাহলে ধরলাম টি সময় লাগবে। আর যেহেতু নৌকা যখন চলে তখন সমবেগে চলে, তাহলে এর সমান ভিটি, এখানে এসের ভ্যালু দেওয়া আছে, কোনোভাবে যদি এই ভির ভ্যালুটা আমরা বের করে নিতে পারি, এই ভির ভ্যালুটা এখানে বসালে আমরা সময়টা পেয়ে যাবো। এই ছিল আমাদের ম্যাথ। এখন এই ভিটা কীভাবে বের করতে পারি আমরা? সবাই দেখো যে নৌকা যদি এইদিকে চলে তাহলে এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, আর এই কোণটা আমরা জানি না, ধরে নিলাম আলফা।
তো এইখান থেকে আমরা ম্যাথটা সমাধান করার চেষ্টা করি। দেখো আমরা যেটা জানা মান আছে 90 ডিগ্রি, এটা এখান থেকে ম্যাথ করা শুরু করি যে উই নো tan theta equal to q sin alpha divided ভাগ p plus q cos alpha। তো দেখো tan থিটার ভ্যালু দেওয়া আছে এখানে 90 ডিগ্রি, আর q এর ভ্যালু দেওয়া আছে কত, এখানে হচ্ছে q এইটা আর p হচ্ছে এইটা। তো q এর ভ্যালু দেওয়া আছে 14 sin alpha ভ্যালু আমরা জানি না, p এর ভ্যালু দেওয়া আছে কত 7 plus 14 cos alpha। তো tan 90 ডিগ্রি মানে কি জানি 1/0 ইনফিনিটি 14 sin alpha ডিভাইডেড ভাগ 7 plus 14 cos alpha। তো এইখান থেকে যদি ক্যালকুলেশন করো তাহলে এরকম আসবে, দেখো cos alpha ইকুয়াল টু -1/2, অতএব আলফা সমান 120 ডিগ্রি। এখন দেখো যদি এই নৌকাটা 120 ডিগ্রি করে পরিচালনা করো তাহলে সেটা সোজাসুজি পার হবে। তো এখান থেকে আমরা ভির ভ্যালু বের করতে পারি, ভি সমান লব্ধি নির্ণয় সূত্র বসাও, ভি ইকুয়াল টু 7 স্কোয়ার প্লাস 14 স্কোয়ার প্লাস 2 ইন্টু 7 ইন্টু 14 ইন্টু কস 120 ডিগ্রি। তো ক্যালকুলেশন করলে এখান থেকে বেগের ভ্যালু বের হবে হচ্ছে 12.12 কিলোমিটার পার আওয়ার। তাহলে দেখো আমাদের বের করতে হবে কি সময় কত, তাহলে আমরা জানি কি এগেইন আমরা জানি এস সমান ভিটি। তাহলে এস এর ভ্যালু কত, এখানে এস এর ভ্যালু হলো 12.125, ভির ভ্যালু বের করলাম 12.12 টি। তো ক্যালকুলেশন করলে এখান থেকে টির ভ্যালু কত বের হবে, ক্যালকুলেশন করলে টির ভ্যালু বের হবে হলো প্রায় 1 আওয়ার। যদি এখানে 1 2 বসাতাম তাহলে 1 2 কাটাকাটি হয়ে যেত, 1 আওয়ার লাগবে সময়। এটাই আমাদের অ্যান্সার। কারো সামথিং ফ্র্যাকশন আসতে পারে, এটা কোনো সমস্যা না, পারা যাবে এখানে এই ধরনের ম্যাথ। এরপরে দেখো তোমাদের বইয়ের 36 নম্বর পৃষ্ঠা টাইপ 6-এর 5 নম্বর ম্যাথ। এখানে বলা আছে একজন লোক স্রোতহীন অবস্থায় 100 মিটার প্রশস্ত নদী 4 মিনিটের সাঁতরে পার হতে পারে। মানে যখন একটা নদীতে স্রোত থাকে না তখন একটা লোক এই নদীটা পার হতে পারে কত মিনিটে, 4 মিনিটে। এবং নদীটার প্রস্থ দেওয়া আছে 100 মিটার প্রশস্ত নদী। তার মানে সে যখন সাঁতার দেয় স্রোতহীন অবস্থায় সেটা হচ্ছে তার অরিজিনাল বেগ। তো অরিজিনাল বেগের ভ্যালু কত, এস ইকুয়াল টু ভিটি, এস এর ভ্যালু হচ্ছে 100, ভি ইন্টু টি ভ্যালু 4, অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু 25 মিটার পার মিনিট। অর্থাৎ যখন নদীতে স্রোত থাকে না তখন সে কত বেগে সাঁতার দিতে পারে, 25 মিটার পার মিনিট। মানে যখন একটা ইঞ্জিন চালিত নৌকা চলতেছিল তার কত বেগে, ধরো 100 মিটার পার সেকেন্ড বেগে, মানে সেটা তো অরিজিনাল বেগ। সেরকম একটা মানুষের অরিজিনাল বেগ দেওয়া আছে 25 মিটার পার মিনিট। ওকে, তারপর কি বলা আছে, কিন্তু যখন স্রোত থাকে না তখন লাগে সময় 4 মিনিট, কিন্তু যখন স্রোত থাকে তখন এই একই পথ পাড়ি দিতে তার সময় লাগে 5 মিনিট। তখন আমরা লিখতে পারি কি এস সমান ভিটি, তখন এস সমান 100 মিনিটই থাকে কিন্তু তার সময় লাগে 5 মিনিট, তাহলে ভি সমান কত হচ্ছে 20 মিটার পার মিনিট। এটা কোন অবস্থায়, এটা যখন স্রোত থাকে, আর এটা যখন স্রোত না থাকে। তাহলে দেখো যখন স্রোত থাকে তখন এটা তো লব্ধি বেগ যাচ্ছে, আর যখন স্রোত না থাকে তখন তার অরিজিনাল বেগ। এখন বলছে যে স্রোতের গতিবেগ নির্ণয় করো। তাহলে ধরলাম যে লব্ধি বেগটা ধরলাম এইদিকে। কেন এইদিকে, দেখো এখানে বলছে সাঁতরিয়ে আড়াআড়ি পার হতে পারে, মানে একই রাস্তা, তার মানে আড়াআড়ি পার হতে পারে। এটা পার হতে পারে এটা হচ্ছে 20 মিটার পার মিনিট বেগে। দেখো খেয়াল করো আবার ভালোভাবে, যখন নদীতে কোনো স্রোত থাকে না তখন তার বেগ হয় 25 মিটার পার মিনিট, কিন্তু যখন স্রোত থাকে একই পথ মানে কি আড়াআড়ি পথটাই পাড়ি দিতে সময় লাগে 20 মিটার পার মিনিট, অর্থাৎ বেগ লাগে 20 মিটার পার মিনিট। এখন বের করতে বলছে যে স্রোতের গতিবেগ কত, স্রোত কোন দিকে প্রবাহিত হচ্ছে, ধরে নিলাম আমরা স্রোতটা এইদিকে প্রবাহিত হচ্ছে। তাহলে যদি সে এইদিকে সাঁতার দেয় এই স্রোতের কারণে সে সোজা চলে যাবে, এটা তো লব্ধি হলো 20, আর স্রোত না থাকলে তার সাঁতার ক্ষমতা ছিল 25 মিটার পার মিনিট। আর এটা হলো আমাদের স্রোতের গতিবেগ পি ইকুয়াল টু হট, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা ধরে নিলাম আলফার মান চাই না মনে হয়, শুধুমাত্র কি চাইছে যে স্রোতের গতিবেগ মানে পির ভ্যালু কত হট। তাহলে এটা ধরলাম কিউ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি উই নো tan theta equal to q sin alpha divided by p plus q cos alpha।
তো এখান থেকে দেখো tan 90 ডিগ্রি মানে ইনফিনিটি, ইনফিনিটি মানে 1/0। এর আগে তো ম্যাথগুলো দেখছি তাই না? ওকে, তাহলে দেখো 25 সাইন আলফা, পির ভ্যালু কত? পির ভ্যালু বের করব, কির ভ্যালু কত? 25 কস আলফা। তো এখানে আমরা কি লিখতে পারি? এখান থেকে কি আসে দেখো, এটা থাকে এটা থাকে না, তাহলে কি লেখা যায়? 25 কস আলফা ইকুয়াল টু মাইনাস পি। এই পর্যন্ত বের করতে পারি আমরা, তারপরে কিছু করতে পারি না এখানে, খেয়াল করো। তো তারপরে আমরা আর কি করতে পারি? এখান থেকে আর একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, সেটা হলো লব্ধি স্কোয়ার। এগেইন লব্ধির সূত্র হলো লব্ধি স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু 25 ইন্টু কস আলফা। তো দেখো 20 স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 25 স্কোয়ার। দেখো এখান থেকে 25 কস আলফা এর ভ্যালু কি লিখতে পারি? মাইনাস পি। তো এইটুকুর ভ্যালু যদি মাইনাস পি হয় তাহলে গুণগুলি কত হবে? -2 পি স্কোয়ার। তাহলে এভাবে হবে না, পি স্কোয়ার আর -2 পি স্কোয়ার, তাহলে মাইনাস পি স্কোয়ার বসে আসলে প্লাস পি স্কোয়ার ইকুয়াল টু 25 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার। অতএব পি ইকুয়াল টু কত আসে? সহজ ক্যালকুলেশন করো, 25 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার ইকুয়াল টু হলো 15, মানে 15 মিটার পার মিনিট। অর্থাৎ তখন সত্যি গতিবেগ কত ছিল? 15 মিটার পার মিনিট। এটাই অ্যান্সার। দেখো একদম ইজি অঙ্ক। ওকে, আজকে এই অঙ্কের মাধ্যমে আমরা এই ভেক্টর অধ্যায়ের পরিসমাপ্তি ঘোষণা করলাম। আর কারো যদি কোনো ম্যাথের সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে কোন ম্যাথে কী ধরনের সমস্যা হচ্ছে, অবশ্যই সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো।